ডিএম গরিব সেজে থানায় পৌঁছলেন মামলা করতে। দারোগা বেরোলেন প্রাক্তন স্বামী। এরপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি দিল্লির একটি সত্য কাহিনী, যেখানে একটি পুরনো বস্তিতে বাস করত বিকাশ। সরু গলি, ভাঙা কল, দেওয়ালে পানের পিক, আর প্রতিটি মুখে জীবনের লড়াই পরিষ্কার দেখা যেত। সেই বস্তির শেষ প্রান্তে একটি ছোট ভাড়ার ঘর ছিল, যেখানে বিকাশ তার স্ত্রী অনামিকার সাথে থাকত। ঘরটি এতই ছোট ছিল যে একজন মানুষ দাঁড়ালে অন্যজনকে বসতেই হতো। তবুও সেই ঘরে কখনো অভিযোগ ছিল না, কারণ সেখানে স্বপ্ন বাস করত। বিকাশ সাধারণ পরিবারের ছেলে ছিল। বাবা রিক্সা চালাতেন, মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। ছোটবেলা থেকেই সে দারিদ্র দেখেছে, কিন্তু তার ভেতরে সততার সাথে বাঁচার এক অদ্ভুত জেদ ছিল। সে চাইত একদিন পুলিশের ইউনিফর্ম পরতে, যাতে তার বাবার মতো কাউকে অকারণে হেনস্থা হতে না হয়। অনামিকা ছিল তার চেয়ে সম্পূর্ণ আলাদা জগতের মেয়ে। সে পড়াশোনায় তেজস্বী, প্রশ্ন করা আর বড় স্বপ্ন দেখা মেয়ে। সে বিশ্বাস করত পড়াশোনা আর কঠোর পরিশ্রম সাথে থাকলে পরিস্থিতিও হার মানতে বাধ্য। উভয়ের দেখা হয়েছিল একটি সরকারি লাইব্রেরিতে। বিকাশ পুলিশের প্রস্তুতির জন্য খবরের কাগজ পড়ত, আর অনামিকা সেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার বই। প্রথম কথা হয়েছিল বই নিয়ে, তারপর পরিস্থিতি নিয়ে, আর কখন যে কথা মন পর্যন্ত পৌঁছে গেল কেউ টেরই পেল না। দুজনেই জানত জীবন সহজ হবে না, কিন্তু ভরসা ছিল যে সাথে থাকলে সব সামলে নেবে। বিয়ে হলো সাদামাটাভাবে। না ছিল ব্যান্ডবাজনা, না ছিল ভিড়, শুধু কিছু আত্মীয়, একটি মন্দির আর দুটি মনের মিলন। শুরুর কয়েক মাস সত্যিই খুব ভালো ছিল। বিকাশ দিন-রাত পরিশ্রম করত, কোচিং আর দৌড়ঝাঁপ চলত, আর অনামিকা ঘর সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেত। রাতে দুজনে ছাদে বসে স্বপ্নের কথা বলত, বিকাশ উর্দিতে আর অনামিকা একজন বড় অফিসার হিসেবে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করল। বিকাশের চাকরি হচ্ছিল না, প্রতিবার পরীক্ষায় সামান্যর জন্য আটকে যেত। মহল্লার মানুষ টিপ্পুরি কাটতে শুরু করল, কতদিন পড়বে, সংসার চলবে কিভাবে। এরই মধ্যে অনামিকা কোথাও একটা চাকরি পেয়ে গেল। খুব বড় চাকরি না হলেও ঘরের খরচে সাহায্য হতে লাগল। এখান থেকেই দুজনের মধ্যে এক অব্যক্ত মানসিক টানাপড়ন শুরু হল। বিকাশের ভেতরের পুরুষতান্ত্রিক অহংকার ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠল। তার মনে হতে লাগল মানুষ তাকে তার স্ত্রীর উপার্জনের সাথে মিলিয়ে দেখছে। অন্যদিকে অনামিকা চাইত বিকাশ যেন তাকে বোঝে যে এটি সময়ের খেলা মাত্র, হার নয়। সে আইএএস প্রস্তুতি নিতে চেয়েছিল, কিন্তু বিকাশের মনে ভয় ছিল। ভয় এই জন্য নয় যে সে এগিয়ে যাবে, বরং ভয় ছিল সে পাছে তাকে ছাড়িয়ে অনেক দূরে চলে যায়। ছোটখাটো বিষয়ে তর্ক শুরু হলো। এত পড়াশোনা কার জন্য? সব সময় বই, কখনো ঘরটাও তো দেখবে। অনামিকা চুপ করে যেত, কিন্তু তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যেত। একদিন বড় ঝগড়া হলো, কথা এতদূর গড়ালো যে তালাক শব্দটি মুখ থেকে বেরিয়ে এলো। সেই মুহূর্তে দুজনেই ভাবেনি যে এই শব্দটি সত্যি হয়ে যাবে। পরিবার মাঝখানে এলো, সমাজ নিজের রায় দিল, আর পরিস্থিতি সিদ্ধান্তকে ত্বরান্বিত করল। অনামিকা অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বিকাশ তার ভয় আর রাগে কিছু শুনতে রাজি ছিল না। তালাকের দিন কোর্টের বাইরে অনামিকার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। সে শুধু বলেছিল, আমি আজ যাচ্ছি, কিন্তু ভেঙে পড়ছি না। একদিন নিজেকে প্রমাণ করব। বিকাশ কিছু বলেনি। হয়তো তার কাছে বলার মতো শব্দ ছিল না, অথবা অহংকার মুখ বন্ধ করে দিয়েছিল। কাগজে সই হল, আর একটি সম্পর্ক আইনিভাবে শেষ হয়ে গেল, কিন্তু মন থেকে নয়। তালাকের পর অনামিকা শহর বদলে ফেলল। সে ঠিক করল আর কখনো পেছন ফিরে তাকাবে না। একটি ছোট ঘরে থেকে দিনরাত পড়াশোনা, কখনো কখনো আধপেটা খেয়ে, কিন্তু চোখে ছিল জেদের আগুন। প্রতিবার যখন সে ক্লান্ত হতো, বিকাশের সেই ভয়ের কথা মনে পড়ত, আর সেই ভয়ই তার শক্তি হয়ে উঠত। ওদিকে বিকাশেরও মনে শান্তি ছিল না। তালাকের পর সে আগের চেয়ে বেশি চুপচাপ হয়ে গেল, কিন্তু সে নিজেকে পড়াশোনায় উজাড় করে দিল। হয়তো কোথাও তাকেও প্রমাণ করতে হতো, দুনিয়াকে নয়, নিজেকে। বছর কেটে গেল, দুজনেই নিজ নিজ লড়াই লড়তে থাকল। কখনো কখনো অনামিকার রাতে সেই পুরনো ছাদের কথা মনে পড়ত, যেখানে স্বপ্ন বোনা হতো। আর বিকাশের সেই কণ্ঠ মনে পড়ত, যা বলতো আমরা একসাথে চলতে পারি। তালাকের পর জীবন দুজনকে আলাদা দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু সংগ্রামের আগুন দুজনের ভেতরে একই রকম ছিল। অনামিকা যে শহরে পৌঁছাল, সেখানে তাকে কেউ চিনত না। একটি ছোট ঘর, যেখানে জানালা দিয়ে সামনের দেওয়াল দেখা যেত, সেটিই হয়ে উঠল তার পৃথিবী। ঘুম ভাঙলেই বই, আর ঘুমানোর আগেও বই। অনেক সময় টাকা শেষ হয়ে যেত, তখন দিনে একবেলা খেয়ে দিন কাটাত। কিন্তু সে নিজেকে কথা দিয়েছিল, পিছপা হবে না।
প্রতিবার ব্যর্থতা তাকে ভেতরে ভেতরে ভেঙে দিত। কখনো প্রিলিমস, কখনো মেন্সে নম্বর কম আসত। যখনই রেজাল্ট আসত আর নাম লিস্টে থাকত না, সে ছাদে গিয়ে আকাশ দেখত। সেই আকাশের নিচেই একদিন বিকাশের সাথে স্বপ্ন দেখেছিল। এক মুহূর্তের জন্য মন দুর্বল হতো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে মনে করাত, আজ যদি হেরে যাই তবে কাল আবার সেই পরিস্থিতি হবে, সেই টিপ্পনী আর সেই অসহায়তা। অন্যদিকে বিকাশের জীবনও সহজ ছিল না। তালাকের পর সে তার ঘরে একা হয়ে গেল। আগে যেখানে অনামিকার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, সেখানে এখন শুধু নীরবতা। শুরুতে সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও রাতগুলো তার জন্য ভারী হয়ে উঠত। তবুও সে নিজেকে সামলাল। পুলিশের প্রস্তুতি আরও গুরুত্বের সাথে নিতে লাগল। অনেকবার মনে হয়েছিল আর হবে না, কিন্তু তার মনে পড়ত যে যদি সে হেরে যায় তবে অনামিকাকে যে কারণে সে ছেড়েছিল সেই কথাটিই তাকে চিরকাল দংশন। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর দুজনের জীবন নতুন মোড় নিল। একদিন সকালে খবরের কাগজে অনামিকা নিজের নাম দেখল। চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে অনেকক্ষণ সেই পাতার দিকে তাকিয়ে থাকল, তারপর হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেলল। এই কান্না হারের ছিল না, বরং সেই যন্ত্রণার ছিল যা সে বছরের পর বছর নিজের ভেতরে চেপে রেখেছিল। সে মাকে ফোন করল, তারপর কিছুক্ষণ পর ফোন কেটে দিয়ে চুপচাপ মেঝেতে বসে পড়ল। সেই মুহূর্তে তার বিকাশের কথা খুব মনে পড়ল, কিন্তু সে ফোন করেনি। কিছু সম্পর্ক সময়ের আগেই ভেঙে যায়, আর সেগুলোকে জোর করে জোড়া লাগানো হয়তো ঠিক নয়। ওদিকে বিকাশের পরিশ্রমও সার্থক হল। দেরিতে হলেও সে দারোগার পদ পেয়ে গেল। যখন প্রথমবার ইউনিফর্ম পরল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ দেখল। তার মনে আনন্দ ছিল, কিন্তু কোথাও যেন একটা শূন্যতাও ছিল। তার মনে হল, ইস, সেদিন যদি সে অনামিকাকে বুঝত। কিন্তু এখন সময় অনেক এগিয়ে গেছে। বিকাশের পোস্টিং হলো এমন একটি থানায় যা সব সময় অভিযোগের ভিড়ে থাকত। ওপর থেকে চাপ, নিচে অব্যবস্থা। সে শুরুতে অনেক চেষ্টা করেছিল সব ঠিক করতে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল সিস্টেম একা মানুষের চেয়েও বড়। কখনো কখনো সে বাধ্য হয়ে চোখ বন্ধ করে ফেলত, আর এই বিষয়টি তার বিবেককে দংশন করত। সে জানত যে এটি সেই পথ যা থেকে বাঁচার জন্যেই সে ইউনিফর্ম পরেছিল। ঠিক সেই সময় অনামিকার পোস্টিং হল সেই জেলাতেই। প্রথমবার যখন সে সরকারি গাড়িতে করে জেলার রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে অনুভব করল দায়িত্ব কত বড়। ফাইলের স্তূপ, অভিযোগের দীর্ঘ তালিকা আর প্রতিটি মুখে আসা। সে এটাও বুঝতে পারছিল যে চেয়ার বদলে গেলেই মানুষ বদলে যায় না, যদি উদ্দেশ্য পরিষ্কার না থাকে। কিছুদিনের মধ্যেই তার কাছে অনেক অভিযোগ এলো। বেশিরভাগ অভিযোগই একটি থানার সাথে যুক্ত ছিল। গরিবদের কথা শোনা হয় না, মামলা নথিভুক্ত করতে টাকা চাওয়া হয়, মহিলাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অনামিকা প্রথমে কাগজে জবাব চেয়েছিল, কিন্তু জবাব ছিল দায়সারা। তার মনে হল, যদি সত্যি জানতে হয় তবে ফাইল থেকে নয়, মাটি থেকে জানতে হবে। সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারেনি। মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। সিস্টেম কি সত্যি এত নিষ্ঠুর হয়ে গেছে? সাধারণ মানুষের জন্য কি ন্যায় শুধু কাগজে সীমাবদ্ধ? অবশেষে সে একটি সিদ্ধান্ত নিল। সে নিজে গিয়ে দেখবে, কোনো পরিচয় ছাড়াই। পরের দিন সে সাধারণ জামাকাপড় পরল। না সেই গাড়ি, না নিরাপত্তা, না সেই নাম। একটি সাধারণ মহিলা, মুখে ক্লান্তি আর চোখে ভয়। যখন সে সেই থানার দিকে এগোচ্ছিল, তখন তার হৃৎস্পন্দন ছিল দ্রুত। সে জানত না ভেতরে কি দেখতে পাবে, এবং এটাও জানত না যে তার জীবন আবারও অতীতের মুখোমুখি হতে চলেছে। থানার বাইরে দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য লম্বা শ্বাস নিল। মনে হল, যদি সব অভিযোগের মতোই বেরোয়, তবে সে শুধু আদেশ দেবে না, বরং দৃষ্টান্ত স্থাপন করবে। তার একদমই ধারণা ছিল না যে কিছুক্ষণের মধ্যেই তার জীবনের সবথেকে পুরনো সম্পর্ক সবচেয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তার সামনে দাঁড়িয়ে পড়বে। সে ভেতরে ঢুকল। কনস্টেবলদের নজর তার ওপর পড়ল, কিন্তু কেউ গুরুত্ব দিল না। একজন কনস্টেবল অবহেলা করে জিজ্ঞেস করল, কি কাজ? অনামিকা নিচু স্বরে বলল, মামলা করতে চাই। কনস্টেবল তাকে ওপর নিচ দেখে বলল, বসো, এখন সময় নেই। সে চুপচাপ একটি বেঞ্চে বসে পড়ল। অপেক্ষা করতে করতে তার মনে পুরনো ক্ষতগুলো আবার তাজা হতে শুরু করল। তার মনে পড়ল, কখনো সেও এভাবেই সরকারি দপ্তরে ঘুরে বেরিয়েছিল। আজ পরিস্থিতি বদলেছে, কিন্তু মুখগুলোতে সেই একই অবজ্ঞা। কিছুক্ষণ পর ভেতর থেকে আওয়াজ এলো, পরবর্তী। অনামিকা উঠল আর ধীরে ধীরে সেই ঘরের দিকে এগোল যেখানে দারোগা বসেছিল। দরজা অর্ধেক খোলা ছিল। যেমনই সে ভেতরে উঁকি দিল, তার শ্বাস আটকে গেল। চেয়ারে বসা ব্যক্তিটি মাথা নিচু করে ফাইল দেখছিল। সেই একই চেহারা, সেই চোখ, শুধু এখন মুখে কাঠিন্য আর কাঁধে উর্দি। বিকাশ। এক মুহূর্তের জন্য দুজনের নজর মিলল। সময় যেন থমকে গেল, না কোনো শব্দ, না কোনো নড়াচড়া। অনামিকা নিজেকে সামলাল, এবং বিকাশও। দুজনেই চিনে ফেলেছিল,
কিন্তু দুজনেই সেই পরিচয় প্রকাশ করতে পারছিল না। বিকাশের হাত কেঁপে উঠল। তার মনে হলো যেন বছরের পর বছর আগে প্রতিটি ঝগড়া, প্রতিটি টিপ্পনী, প্রতিটি সিদ্ধান্ত একসাথে সামনে এসে দাঁড়িয়েছে। ওদিকে অনামিকার বুক দুরুদুরু করছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। সে এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়, বরং সত্য জানতে এসেছিল। বিকাশ আনুষ্ঠানিক গলায় জিজ্ঞেস করল, কি অভিযোগ? অনামিকা মাথা নিচু করে নিজের কথা শুরু করল। তার কণ্ঠে সেই অসহায়তা ছিল যা একজন সাধারণ মহিলার থাকে। আর বিকাশ তা শুনছিল কান দিয়ে নয়, বিবেক দিয়ে। এখান থেকেই গল্পটি সেই মোড় নিল যা অনামিকা বা বিকাশ কেউই কল্পনা করেনি। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে, মানবতার না ভয়ের? এই সিদ্ধান্তটি নিতে হতো উর্দির ভেতরে বসে থাকা সেই মানুষটিকে। ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে থানায় কনস্টেবলদের আওয়াজ, ফোনের রিংটোন আর চেয়ারের ক্যাচক্যাচ শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এই ছোট ঘরটিতে সময় যেন থমকে গিয়েছিল। বিকাশের আঙুল ফাইলের কোণ চেপে ধরেছিল। সামনে বসা মহিলাকে সে ভালো করেই চিনে ফেলেছিল, তবুও সে নজর নিচেই রাখল। অনামিকাও জানত সামনে বসা দারোগা তার সেই স্বামী যার সাথে সে একদিন এক ছাদের নিচে স্বপ্ন দেখেছিল। আজ সেই ব্যক্তি তার সামনে উর্দিতে বসেছিল, আর সে নিজে এক গরিব মহিলার বেশে। অনামিকা নিচু ও কম্পিত স্বরে নিজের অভিযোগ বলা শুরু করল। সে বলল যে তার জমিতে প্রভাবশালীরা দখল নিয়েছে, আর যখন সে অভিযোগ নিয়ে আসে তখন প্রতিবার তাকে এড়িয়ে যাওয়া হয়। তার কথায় যন্ত্রণা ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা। বিকাশ মন দিয়ে শুনছিল, প্রতিটি শব্দ তার হৃদয়ে বিঁধছিল, কারণ সে জানত এটি শুধু একটি গল্প নয়, বরং শত শত মহিলার বাস্তবতা যারা রোজ এই থানায় চক্কর কাটে। বিকাশ নিয়মের দোহাই দিয়ে প্রশ্ন করল, কাগজ আছে, সাক্ষী আছে, আগে কোথায় অভিযোগ করেছিলেন? অনামিকা প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছিল। সে জানত তাকে নিজেকে আরও অসহায় দেখাতে হবে, যাতে সে দেখতে পারে সিস্টেম কত দূর পর্যন্ত মাথা নোয়ায়। প্রতিটি উত্তরের সাথে সাথে বিকাশের বুক ভারী হয়ে আসছিল। তার মনে পড়ছিল অনামিকাও কখনো এভাবেই সরকারি অফিসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত, আর সে তাকে বোঝাতেও পারেনি। কিছুক্ষণ পর বিকাশ সেই বাক্যটিই বলল যা প্রায়ই শোনা যায়, এখন বিষয়টি দেখতে হবে, কাল এসো। এটি বলতেই সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল। সে জানত যে সে তাই করেছে যা সিস্টেম তাকে দিয়ে করায়। কিন্তু এটাও সত্যি ছিল যে সামনে বসা মহিলা কোনো সাধারণ মহিলা ছিলেন না। তিনি তার জীবনের সেই অংশ যাকে সে নিজে নিজের হাতে ভেঙেছিল। অনামিকা মাথা নিচু করে গভীর শ্বাস নিল। তার ভেতরে এক ঝড় বইছিল। সে চাইলে সেই মুহূর্তেই সব প্রকাশ করতে পারত, কিন্তু সে নিজেকে আটকাল। এটি শুধু ব্যক্তিগত পরীক্ষা ছিল না, বরং সেই উর্দিরও পরীক্ষা ছিল যাকে সে এককালে সম্মানের নজরে দেখত। সে ধীরে বলল, সাহেব, অনেক দূর থেকে এসেছি, আজই লিখে দিন। তার কণ্ঠে মিনতি ছিল, আর এই মিনতিই বিকাশকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। বিকাশ এদিক ওদিক তাকালো। ঘরের বাইরে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল। সে ইশারায় জানালো যেন অন্য কেউ ভেতরে না আসে। তারপর চেয়ার থেকে উঠে জানালার দিকে গেল। বাইরে দেখল সেই বস্তি, সেই মুখগুলো, সেই অসহায়তা। তার হঠাৎ উপলব্ধি হলো সে কোন দিকে দাঁড়িয়ে আছে। সে কি শুধু উর্দির গোলাম হয়ে থাকবে, না মানুষও হবে? সে আবার চেয়ারে ফিরে এলো। কণ্ঠস্বর এখন আগের চেয়ে কিছুটা নরম। ঠিক আছে, দরখাস্ত লিখুন। অনামিকা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। সে দেখতে চেয়েছিল এই বদলটা ভয় থেকে নাকি বিবেক থেকে। সে ধীরে ধীরে কাগজে অভিযোগ লিখতে শুরু করল। তার হাত কাঁপছিল, নাটকের জন্য নয়, বরং পুরনো ক্ষতের কারণে। তখনই বাইরে থেকে একজন কনস্টেবল উঁকি দিল এবং বলল, সাহেব, ওপর থেকে ফোন আছে। বিকাশের মুখ আবার শক্ত হয়ে গেল। সে ফোন ধরল, কিছুক্ষণ কথা বলল এবং ফোন রেখে দিল। সে বুঝতে পারল এটি সেই চাপ যা প্রতিটি সিদ্ধান্ত বদলে দেয়। সে কাগজ অনামিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজ হবে না, অনেক কাজ আছে। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে অনামিকা ঠিক করল এবার পর্দা সরাতেই হবে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। ঘরে এক অদ্ভুত গাম্ভীর্য ছড়িয়ে পড়ল। তার কণ্ঠ এখন মিনতি ভরা ছিল না, বরং আদেশের মতো ছিল। দারোগাবাবু, আপনি চেয়ারে বসে সিদ্ধান্ত বদলাতে পারেন, কিন্তু সত্য নয়। বিকাশ চমকে উঠল। সে প্রথমবার সরাসরি তার চোখে চোখ রাখল। সেই চোখে ভয় ছিল না, বরং সেই আত্মবিশ্বাস ছিল যা সে একসময় পছন্দ করত। অনামিকা তার পার্স থেকে একটি কার্ড বের করে মেঝের ওপর রেখে দিল। আমার নাম অনামিকা, আর আমি এই জেলার জেলাশাসক, ডিএম।
এক মুহূর্তের জন্য বিকাশের মনে হল পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তার কানে আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। বাইরে বসা কনস্টেবলরাও স্তম্ভিত হয়ে গেল। পুরো থানা যেন এক পলকে স্তব্ধ হয়ে গেল। বিকাশের চোখের সামনে অতীত ঘুরতে লাগল। সেই ঝগড়া, সেই টিপ্পনি, সেই তালাক। সে বুঝতে পারল আজ শুধু একটি মামলার নয়, তার পুরো জীবনের হিসাব হতে চলেছে। অনামিকা কঠোরভাবে বলল, আমি এখানে তোমাকে চিনতে নয়, সিস্টেমকে পরখ করতে এসেছিলাম। তার কণ্ঠে যন্ত্রণা ছিল এবং দৃঢ়তাও। যদি আজ আমি ডিএম না হতাম, তবে কি আমার মামলা লেখা? বিকাশ চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর বুঝে এলো, না, হয়তো না। এই স্বীকারোক্তিটি তার জন্য সবচেয়ে কঠিন ছিল। তার ভেতরের দারোগা হেরে গিয়েছিল এবং মানুষটি লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল। অনামিকা তৎক্ষণাৎ আদেশ দিল, পুরো থানার বিরুদ্ধে তদন্ত শুরু হল। যে কনস্টেবলদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের ক্লোজ করা হল। সেই সময়েই সেই গরিব মহিলার মামলা নথিভুক্ত হল, যার বাহানায় অনামিকা এসেছিল। ব্যবস্থা নেওয়া শুরু হল, আর থানা প্রথমবার ইনসাফের সাক্ষী হচ্ছিল। কিন্তু এই সব কিছুর মাঝে একটি ব্যক্তিগত কাহিনীও চলছিল। আদেশ দেওয়ার পর অনামিকা কিছুক্ষণ ঘরের ভেতরেই রয়ে গেল। সে বিকাশের দিকে তাকাল। এখন তার চোখে রাগ ছিল না, ছিল শুধু ক্লান্তি। তোমার মনে আছে, সে ধীরে বলল, আমিও কখনো এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতাম। বিকাশের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই সময় ভয়কে বেছে নিয়েছিলাম, তোমাকে নয়। এই শব্দগুলো উর্দির নয়, হৃদয় থেকে বেরিয়েছিল। অনামিকা কিছু বলেনি, সে শুধু একটি গভীর শ্বাস নিল। বাইরে বের হওয়ার সময় সে ঘুরে তাকিয়ে বলল, আজ তুমি প্রথমবার সঠিক সিদ্ধান্ত নিয়েছ, এটাকে শেষ হতে দিও না। সে বাইরে চলে গেল। পেছনে পড়ে রইল বিকাশ, এমন এক মানুষ যে আজ তার পেশারও পরীক্ষা দিয়েছিল এবং অতীতেরও। সে বুঝতে পারল এই গল্প এখনও শেষ হয়নি, কারণ যখন ইনসাফ আর সম্পর্ক একসাথে দাঁড়ায়, তখন শেষ সিদ্ধান্ত নেওয়া তখনও বাকি থাকে। থানা থেকে বের হওয়ার পর অনামিকার শ্বাস দ্রুত ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সে যা দেখতে চেয়েছিল তা দেখে নিয়েছে, সিস্টেমের সত্য আর মানুষের সংগ্রাম। সরকারি গাড়িতে বসেই সে চোখ বন্ধ করে নিল। মাথায় একসাথে অনেক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, গরিব মহিলার আরতি, কনস্টেবলদের অবজ্ঞা, আর সবচেয়ে বেশি বিকাশের নত হওয়া চোখ। সে জানত আজকের দিনটি শুধু একটি তদন্তের নয়, বরং অনেক জীবনের মোড় ঘোরার দিন। ওদিকে থানায় বিকাশ একা বসেছিল। ঘরে এখন সেই চেয়ার, সেই মেজ, সেই ফাইল ছিল, কিন্তু তার ভেতরে সবকিছু বদলে গিয়েছিল। ইউনিফর্ম এখন তার কাছে বোঝা মনে হচ্ছিল। সে ভাবছিল, আজ অনামিকা যদি ডিএম না হতো, তবে সে কি সত্যিই মামলা লিখত? এই প্রশ্নের উত্তর তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। সে প্রথমবার অনুভব করল যে সততা শুধু ইচ্ছা নয়, বরং প্রতিদিনের সংগ্রাম। তদন্ত শুরু হল, রিপোর্ট ওপরে গেল। কিছু কনস্টেবল বরখাস্ত হলেন, কিছু জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল। থানার পরিবেশ বদলাতে শুরু করল। মানুষ অবাক হচ্ছিল যে হঠাৎ কিভাবে ইনসাফ মিলছে। বিকাশও নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। সে ঠিক করল, এখন যাই হোক, সে কারো অসহায়তার সুযোগ নিতে দেবে না। কিন্তু এই সবকিছুর মাঝে একটি শূন্যতা ছিল, যা তাকে রাতে ঘুমাতে দিত না। কয়েক সপ্তাহ পর অনামিকা বিকাশকে নিজের কার্যালয়ে ডাকল। এটি কোনো আনুষ্ঠানিক তলব ছিল না, স্রেফ একটি বার্তা। বিকাশ যখন ডিএম অফিসে পৌঁছাল, তখন তার বুক দুরুদুরু করছিল। এই সাক্ষাৎ কোনো মামলার চেয়ে বেশি তাদের অতীতের সাথে যুক্ত ছিল। ঘরে অনামিকা জানালার কাছে দাঁড়িয়েছিল। সে ঘুরে তাকাল এবং বলল, বসো। কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে অধিকার ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর বিকাশ বলল, আমি যা করেছি তার জন্য কোনো সাফাই নেই। অনামিকা তার দিকে তাকাল। আমি সাফাই চাই না, সত্যি চাই। বিকাশ গভীর শ্বাস নিয়ে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি এগিয়ে যাও তবে আমি ছোট হয়ে পড়ব। আমি ভালোবাসাকে প্রতিযোগিতা ভেবে নিয়েছিলাম। অনামিকার চোখ ভিজে এলো, কিন্তু সে জল পড়তে দিল না। তুমি জানো, আমি তোমাকে কখনো দুর্বল ভাবিনি। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার সাথে চলো। বিকাশের কণ্ঠ ভেঙে গেল। যদি আজও সুযোগ থাকে, তবে কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? এই প্রশ্ন সহজ ছিল না। অনামিকা বছরের পর বছর যে যন্ত্রণা ভোগ করেছিল, তা একটি ক্ষমা দিয়ে মুছে যাওয়ার মতো ছিল না। কিন্তু সে এটাও জানত যে মানুষ বদলাতে পারে, যদি সে সত্যিই অনুতপ্ত হয়।
সে ধীরে বলল, ক্ষমা শব্দ দিয়ে নয়, সময় দিয়ে প্রমাণ হয়। এরপর আরও অনেক সাক্ষাৎ হল, কখনো অফিসিয়াল, কখনো অনানুষ্ঠানিক। দুজনেই তাড়াহুড়ো না করে একে অপরকে আবারও নতুন করে জানল। বিকাশ এখন আগের মতো ছিল না। সে বেশি শুনত, কম বলত। অনামিকাও তার কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তি স্বীকার করতে লাগল। ধীরে ধীরে ভরসা ফিরতে শুরু করল, কিন্তু এবার সমতার সাথে। একদিন অনামিকা নিজে উদ্যোগ নিল। সে বলল, ফেরে 7 পাক নেওয়ার সময় অনামিকার ঠোঁটে সামান্য হাসি ছিল। তার মনে হল জীবন যেন পুরো চক্কর কেটে তাকে সেখানেই দাঁড় করিয়েছে, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি মজবুত। বিকাশ মনে মনে কসম খেলল যে সে এই ভরসাকে কখনো ভাঙতে দেবে না। কয়েক মাস পর সেই একই থানায় একজন গরিব মহিলা নির্ভয়ে মামলা নথিভুক্ত করতে এল। কেউ তাকে ফিরিয়ে দিল না। বিকাশ নিজেই ফাইল নিল এবং বলল, আপনার কথা শোনা হবে। বাইরে দাঁড়িয়ে অনামিকা এসব দেখছিল। তার চোখে তৃপ্তি ছিল। হয়তো এটাই ছিল আসল জয়, চেয়ারের নয়, মানবতার। এই গল্প আমাদের এটাই শেখায় যে সম্পর্ক তখনই ভেঙে যায় যখন অহংকার আর ভয় ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়। যদি মানুষ সময় থাকতে নিজের ভুল স্বীকার করে নেয়, তবে ভেঙে যাওয়া জিনিসও জোড়া লাগতে পারে। সিস্টেমও তখন বদলায় যখন তা চালানো মানুষ নিজের বিবেককে জীবিত রাখে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি আপনি পুনরায় সুযোগ পান, তবে কি আপনি আপনার সম্পর্ককে আবারও বোঝার চেষ্টা করবেন, নাকি অহংকারকে জিততে দেবেন? আর আপনি যদি এমন সত্য এবং হৃদয় ছোঁয়া কাহিনী আরও চান, তবে এই কাহিনীটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন। আপনার মতামত কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হয়তো আপনার একটি প্রতিক্রিয়া অন্য কারো জীবন বদলে দিতে পারে।